নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সকলকে স্বাগত। আমি সুদেষ্ণা রায়, সহশিক্ষিকা, বাণীপীঠ গার্লস হাই সেকেন্ডারি স্কুল, কলকাতা। আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ বিষয়ের পশ্চিমবঙ্গের কৃষি বৈচিত্র্য নিয়ে আজ আমরা আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, যদি আমি জিজ্ঞাসা করি পশ্চিমবঙ্গের কৃষি বললে তোমাদের প্রথমেই কিসের কথা মনে পড়ে? দেখো, স্লাইডে দেখো, সে তিনটে ছবি তোমরা দেখতে পাবে। এক হলো উত্তরবঙ্গের চা, দ্বিতীয়ত মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনার আমের ফলন, আর বর্ধমান তথা হুগলির পশ্চিম পাড়ের ধানের ফলন। এই তিনটিকে আমরা পশ্চিমবঙ্গের কৃষি স্তম্ভ বলতে পারি। তোমাদের যদি জানতে চাই যে তোমরা কি খেতে ভালোবাসো, হ্যাঁ জানি তোমরা বলবে আমরা মোমো, বার্গার এগুলো খেতে ভালোবাসি, কিন্তু এগুলোর বাইরেও প্রকৃতি আমাদের অনেক ধরনের কিন্তু খাবারের যোগান দিচ্ছে, তাই না? যেমন দেখো, এই ছবিগুলোতে যেগুলো দেখতে পাচ্ছ, দেখো তো সেগুলো তোমাদের পছন্দ হয় কিনা। দেখো, তোমরা আম দেখতে পাচ্ছ, তোমরা কমলা লেবু দেখতে পাচ্ছ, তোমরা পেয়ারা দেখতে পাচ্ছ। গরমকাল মানেই হচ্ছে বিভিন্ন রকম আমের ফলন, আর শীতকালে শীতের মিঠে রোদ পিঠে লাগিয়ে কমলা লেবু খেতে কার না ভালো লাগে বলো? তোমাদের অনেকেরই এগুলো পছন্দের খাদ্য তালিকায় আছে। আবার অনেকে বলবে আমরা সবজি খাই প্রচুর, আমাদের ভাতের পাতে বিভিন্ন রকম সবজি থাকে। ঠিক তাই, তোমরা যে মিড ডে মিল খাও সেখানে এক এক দিন এক এক রকমের সবজি তোমরা খাও, তাই না? বিশেষত যারা গ্রামের দিকে থাকো তাদের খাদ্য তালিকায় শাকের যোগান আছে। শীতকালে পালং শাক, গরমকালে কলমি শাক, পাট শাক, এগুলো তো আছেই। এর বাইরেও লাউ শাক, কুমড়ো শাক, এরকম বহু শাক তোমরা খেয়ে থাকো। কিন্তু তোমরা কি জানো যে এই যে শাক, এই যে চাষগুলো হয়, এই চাষের বিভিন্ন রকম নাম আছে? যেমন ধরো, এই যে ফলের চাষগুলো হচ্ছে, ফলের চাষকে বলা হয় পোমাম কালচার, আর এই যে শাকসবজির চাষ, এগুলোকে বলা হয় ওলেরি কালচার। এই পোমাম কালচার আর ওলেরি কালচারের বাদ দিয়েও আরো একটা চাষ হয়, সেটা হলো ফুলের চাষ। ফুলের চাষকে বলা হয় ফ্লোরিকালচার। আর এই পোমাম কালচার, ওলেরি কালচার, ফ্লোরিকালচার, এগুলোকে একসাথে একটা নাম দেওয়া হয়, কি বলতো? হর্টিকালচার। তো এই যে বিভিন্ন রকমের যে চাষ হয়, এ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কৃষি সম্পদ। তবে সারা বছর ধরে কিন্তু এই একই রকমের চাষগুলো হয় না। বছরের যে বিভিন্ন ঋতুগুলো আছে, সেই বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের চাষ হয়। যেমন যদি আমরা একটা এরকম তালিকা তৈরি করতে পারি, তাহলে দেখো, গ্রীষ্মকালে লাউ, আউশ ধান, পটল, কলমি শাক এগুলোর চাষ দেখতে পাচ্ছি। আবার বর্ষাকালে সয়াবিন, তরমুজ, শসা, পেঁপে এসবের চাষ পাই। শীতকাল হলেই বিভিন্ন সবজির চাষ হয়, যেমন কুমড়ো চাষ হয়, বেগুন চাষ হয়। এই সময় বিভিন্ন রকম ডাল জাতীয় শস্যের চাষ হয়, মেথি শাক আমরা দেখতে পাই। এই যে ঋতু অনুযায়ী যে চাষ, এই ঋতু অনুযায়ী চাষের কতগুলো নাম আছে। যেমন গ্রীষ্মকালীন চাষ, একে বলা হয়, এই যে ফসলগুলো, এই যে চাষের ফলে ফসলগুলো হচ্ছে গ্রীষ্মকালে, এই ফসলগুলোকে বলা হয় জাইদ ফসল। বর্ষাকালে যেগুলো হয় সেটাকে বলা হয় খারিফ ফসল, আর শীতকালে যেটা হয় সেটা হচ্ছে রবি ফসল। তো এই জাইদ, খারিফ, রবি, এগুলো কি শব্দ বলো তো?
এগুলো কিন্তু একটাও কোনো বাংলা শব্দ নয়, এগুলো সব হচ্ছে আরবি শব্দ। জাইদ শব্দটার মানে হচ্ছে গ্রীষ্মকালীন ফলন, অর্থাৎ গ্রীষ্মকালে যে ফসলগুলো হয় তাকে আরবিতে বলা হয় জাইদ। খারিফ, খারিফ কথাটা অর্থ হচ্ছে যেটা হচ্ছে শরৎকালে যার চাষ, যেটার তোলা হয়। বর্ষাকালে এর চাষ হয়, অর্থাৎ বর্ষার শুরুতে এটাকে রোপণ করা হয় এবং শরৎকালে এটা তোলা হয়। আর রবি যে শস্য, রবি কথাটার অর্থ হচ্ছে শীতকালীন, বা আরো যদি স্পেসিফিক্যালি বলা যায়, বলা হয় যে বসন্তকালে যাকে তোলা হয়, অর্থাৎ শীতকালে এটার চাষ হচ্ছে এবং বসন্তকালে গিয়ে এই ফলনকে তোলা হচ্ছে, সেগুলো হচ্ছে রবি। আমরা এই যে বিভিন্ন রকম যে তালিকাগুলো দেখলাম, সেই তালিকাকে যদি কয়েকটা ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারি। যেমন ধরো এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো তোমরা চালের ছবি দেখতে পাচ্ছ, তোমরা বিভিন্ন রকম ডালের ছবি দেখতে পাচ্ছ, তোমরা চা পাতা, চায়ের ছবি দেখতে পাচ্ছ, আবার তোমরা পাট গাছ এবং সেখান থেকে যে দড়ি, আমরা পাটের দড়ি শন বলা হয়, সেই পাটের দড়ির ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখো প্রকৃতিগতভাবে এইগুলো কিন্তু বিভিন্ন রকমের। কি রকম? এই যে যেটা চাল সেটা হচ্ছে দানা, সেটা হচ্ছে খাদ্যশস্য, আর যেটা হচ্ছে ডাল সেটা হচ্ছে দানা শস্য। চা আমরা পান করি, তাই চা হচ্ছে পানীয় ফসল। আর পাটের থেকে আমরা সুতো পাই, তাই পাটকে বলা হয় তন্তু ফসল, অর্থাৎ যেহেতু সেখান থেকে আমরা সুতো পাচ্ছি। তাহলে পশ্চিমবঙ্গের যে কৃষিজ ফসল তাকে আমরা এই রকম ভাবে ভাগ করতে পারি। আমরা এর আগে ঋতুকালীন দেখলাম, আর তার প্রকৃতি অনুযায়ী তাকে খাদ্যশস্য, দানা শস্য, পানীয় ফসল, তন্তু ফসল এইভাবেও ভাগ করতে পারি। আবার এই এক একটা ফসলের মধ্যেও কিন্তু অনেক ধরন দেখা যায়। যেমন ধরো এই যে তোমরা ডালেই দেখতে পাচ্ছ যে দানা শস্য হিসেবে দেখতে পাচ্ছ, সেখানে দেখো বিভিন্ন রকমের তোমরা ডাল দেখতে পাচ্ছ, মুগ, মুসুর, কলাই, এরকম বিভিন্ন রকমের ডাল তোমরা, ছোলা, এরকম বিভিন্ন রকমের ডাল তোমরা এখানে দেখতে পাচ্ছ। খাদ্যশস্য হিসাবে ভাত আমাদের প্রধান খাদ্য। ভাত পাওয়া যায় চাল থেকে। জানো পশ্চিমবঙ্গে কত ধরনের চাল আমরা দেখতে পাই? দেখো তুমি যদি বাজারে যাও, বাজারে গিয়ে দেখতে পাবে যে তোমাদের যে দোকান থেকে চাল নেওয়া হয়, অনেকগুলো বস্তায় চাল রাখা আছে। এগুলো কি সব একরকম চাল? না। পশ্চিমবঙ্গে বাসমতি, মিনিকেট, চামরমণি, তুলাইপঞ্জি, এরকম দুধের স্বর, এরকম প্রচুর ধরনের চাল পাওয়া যায়। অর্থাৎ বিভিন্ন রকম ধান থেকে বিভিন্ন রকমের কিন্তু চাল পাওয়া যায়। আবার তোমরা শুনলে খুব অবাক হয়ে যাবে, এমন অনেক চাল একসময় ছিল যার চাষ এখন আর হয় না। সেগুলো একটা সময় বিভিন্ন রকমের কাজে সেগুলো ব্যবহার করা হতো। যেমন তোমাদের বলতে পারি উকনি মধু চাল। এই উকনি মধু চাল মূলত শীতকালে যে আমরা গুড়ের যে পায়েস খাই, সেই পায়েস রান্না করার সময় উকনি মধু চাল দিয়ে পায়েস রান্না করা হতো। আবার যারা বয়স্ক লোক, তাদের তো একটু সহজপাচ্য খাবারের খুব প্রয়োজন, তাদের জন্য যে চাল মূলত সেই সময় ব্যবহার করা হতো সেটা হচ্ছে জটা বাঁশফুল চাল। এটা সহজপাচ্য, সহজেই খেয়ে হজম করা যায়। আবার আরেক ধরনের চাল পাওয়া যায় যার নাম হচ্ছে নারকেল ঝোপা চাল। এই চাল কেন ব্যবহার করা হয় জানো? মুড়ি তৈরির জন্য। আর পিঠে পুলি যে করা হয়, সেই পিঠে পুলি করা হয় হলো কটকতারা চাল দিয়ে। আর একটা চালের কথা তোমাদের বলি, তার নাম হচ্ছে হিদি। এই হিদি চাল
খুব অল্প সময় ভাত হয়ে যায়। তো পশ্চিমবঙ্গে এরকম বিভিন্ন ধরনের কিন্তু চাল পাওয়া যায়। তবে এই যে আমি চালগুলোর কথা বললাম, এই শেষের যে কয়েকটা চালের কথা বললাম, এই চালগুলো এখন অতটা আর প্রচলন নেই। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের জলবায়ুগত পরিবর্তন। আমাদের যে ধান চাষের জন্য যে প্রয়োজনীয় প্রাকৃতিক পরিবেশ, এই যে চালগুলোর কথা আমরা বললাম, এর জন্য যে ধান, সেই ধান চাষের জন্য বুঝতেই পারছো যে এক এক রকমের প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন। একই প্রাকৃতিক পরিবেশ থেকে কিন্তু হিদি চাল বা জটাবাঁশফুল চাল কিন্তু একই প্রাকৃতিক পরিবেশে কখনোই হবে না। তো এই প্রাকৃতিক পরিবেশের যে পরিবর্তন, তার ফলে এই ধানগুলোর যে ফলন, তার অনেক পরিবর্তন ঘটে গেছে। ফলে আমরা এগুলো আর সবকটা এখন আর পাই না। অনেক ধরনের প্রজাতি এখন আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। তবে তোমাদের কাছে আমি আজকে নিয়ে এসেছি দুটো একদম অন্যরকম চাল। দেখো তো এই চালগুলো তোমরা দেখেছো কিনা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই অঞ্চলে এই ধানের চাষ এখনো বেশ প্রচলন আছে। দেখো, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে চাল তো আমরা সাদা দেখি, কিন্তু এই চালগুলোর রং দেখো সাদা নয়। একটা হচ্ছে কালো চাল, যেটা এইটা, আর একটা দেখো এটা হচ্ছে ব্রাউন, অর্থাৎ একটু খয়েরি রঙের চাল। এগুলো কিন্তু ধানের আর এক ধরনের প্রজাতি, যেখান থেকে এই ধরনের চাল আমরা পাই। এবং এই ধরনের চালের পুষ্টি মূল্য অনেক বেশি। যে বিভিন্ন রকম ধানের কথা বা চালের কথা বললাম, তোমরা তোমাদের যারা বাড়িতে যারা বড় আছেন, ঠাকুমা দিদিমা যারা রয়েছেন, বা পাড়ার যে চাল কাকুর দোকান, সেখানে গিয়ে একবার খবর নিও তো যে তারা কি কি ধরনের চাল তৈরি, তারা কি কি ধরনের চাল রাখেন, এবং তোমরা একটা তালিকা তৈরি করে ফেলো। যে নামগুলো এখন আমি বললাম, দেখো তো তার বাইরেও আরো কোনো চালের সন্ধান তোমরা পাও কিনা। এবং শুধু চাল কেন, আরো যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন ধরনের শস্য পাওয়া যায়, তারও আরো বিভিন্ন ভ্যারাইটি বা বিভিন্ন প্রজাতির সন্ধান এইভাবে তোমরা পাও কিনা, খুঁজে দেখো তো। এসো দেখে নি যে এই যে কৃষি বৈচিত্র্য, এর পেছনের নিশ্চয়ই তাহলে কিছু কারণ আছে। এই যে এত বৈচিত্র্য, এত সমাহার, তাহলে এর পেছনে নিশ্চয়ই কিছু কারণ আছে। তোমরা পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক যে চিত্র, সেটা তোমরা জানো। পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল, তারপর তরাই অঞ্চল, নিচে যে ভাগীরথী নদী বয়ে গেছে তার পূর্ব পাড়ের পলিমাটি সমৃদ্ধ অঞ্চল, এবং পশ্চিমে লাল মাটি সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের যে মাটির বৈচিত্র্য, তা কিন্তু কৃষি বৈচিত্র্য তৈরি করে দিয়েছে। কেমন ভাবে? দেখো, এই যে উত্তরবঙ্গে যে দার্জিলিং পার্বত্য অঞ্চল, সেখানে আমরা এই পর্জল মাটি দেখতে পাই। পর্জল মাটি হচ্ছে মূলত জৈব পদার্থ সমৃদ্ধ মাটি, এবং পার্বত্য মাটিকেই আমরা পর্জল মাটি বলে থাকি। এই মাটিতে চায়ের চাষ, কমলা লেবুর চাষ, এইগুলো খুব ভালোভাবে হয়। এছাড়া এই মাটিতে ভুট্টা, বাদাম, সয়াবিন, স্কোয়াশ এইগুলোর চাষও হয়। এরপরে যদি আমরা আরেকটু নিচে নেমে আসি, অর্থাৎ হিমালয়ের যেটা পাদদেশ অঞ্চল, সেখানে আমরা দেখতে পাই স্যাঁতস্যাঁতে ভিজে কাঁকড় মিশ্রিত তরাই মাটি সেটা। এবং এই মাটিতে চায়ের চাষ হয়। তবে এই চায়ের প্রকৃতি দার্জিলিং পার্বত্য অঞ্চলে যে চা হয় তার থেকে একটু অন্য রকমের চা। আর এর সাথে এই অঞ্চলে আমরা আনারসের চাষ দেখতে পাই। এরপরে যদি আমরা আরো একটু নিচে নেমে আসি, অর্থাৎ যেখানে কিনা মহানন্দা, তিস্তা, তোর্ষা অধ্যুষিত যে পলি মাটির অঞ্চল রয়েছে, যাকে আমরা বরেন্দ্র ভূমি বলি,
আর গঙ্গার নিচের দিকের, অর্থাৎ গঙ্গার যে প্রধান শাখা নদী বয়ে এসেছে হুগলি বা ভাগীরথী, তার পূর্ব দিকের মুর্শিদাবাদ নদিয়ার পলি মাটি সমৃদ্ধ অঞ্চল। এই পলি মাটিতে ধান চাষ হয়, পাট চাষ হয়, বিভিন্ন রকমের দানা শস্য ইত্যাদির চাষ হয়, এবং এই মাটি সম্পূর্ণ ভিজে মাটি, এবং এই মাটির দানাগুলো খুব মিহি দানা হয়। ফলে এই মাটিতে খুব ঘনভাবে চাষ হয়ে থাকে, এবং এই অঞ্চলে মাটির সর্বোচ্চ ব্যবহার করা যায়, যে কারণে এই অঞ্চলে একটা ফসলের পরিবর্তে একাধিক ফসলের চাষ দেখা যায়, যাকে আমরা বহু ফসলি কৃষি বা মাল্টি ক্রপিং বলে থাকি। আমরা যদি হুগলি নদীর পশ্চিম দিকে চলে যাই, অর্থাৎ যেখানে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া অঞ্চল, সেখানে যে মাটিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ল্যাটেরাইট মাটি। ল্যাটেরাইট মাটিতে লোহার পরিমাণ বেশি, এবং এই মাটিতে কিন্তু বালির সাথে শুকনো যে কাঁকড় এবং বিভিন্ন খনিজ পদার্থ এই মাটিতে অনেক বেশি থাকে, এবং এই মাটিতে জলের ভাগ কম, মাটি অপেক্ষাকৃত শুকনো, মাটির দানাও কিন্তু অপেক্ষাকৃত বড় হয়। এই ধরনের মাটিতে সবজির চাষ হয়, এবং ডাল জাতীয় শস্যের চাষও এই মাটিতে অনেক বেশি পরিমাণে হয়। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ দিকে রয়েছে উপকূলের বালি মাটি, যেটা কিনা আমরা পূর্ব মেদিনীপুর অঞ্চলে যে দীঘার যে উপকূল অঞ্চল সেইখানে আমরা দেখতে পাই। বালি মাটি মানেই বুঝতে পারছো যে এখানে মাটিতে বালির ভাগ অনেক বেশি, এবং মাটি অনেক ঝুরঝুরে হয়, মাটিতে যে সংবদ্ধতা তার পরিমাণ অনেক কম থাকে, এবং মাটির যে দানাগুলো, মাটির মধ্যে সছিদ্রতা বেশি থাকে, মাটির প্রবেশতা বেশি থাকে, মাটির মধ্যে ফাঁক অনেক বেশি থাকে, এবং এই মাটিতে আমরা পানের চাষ দেখতে পাই, সুপুরি গাছের চাষ দেখতে পাই। এছাড়া নারকেল গাছের ফলন এই মাটিতে খুব ভালো হয়। তরমুজের ফলনও কিন্তু এই মাটিতে যথেষ্ট পরিমাণে হয়। সুন্দরবন অঞ্চলে আমরা দেখতে পাই কি ধরনের মাটি? লবণাক্ত মাটি, কারণ এখানে জোয়ারের জল, বঙ্গোপসাগর থেকে জোয়ারের জল এই মাটিতে এসে বারবার ঢোকে, ফলে এই মাটিতে নুনের ভাগ খুব বেশি। এই লবণাক্ত মাটিতে কিন্তু খুব বেশি পরিমাণে কৃষিজ ফলন হয় না। যেহেতু মাটিতে নুনের ভাগ বেশি, তাই কৃষিজ ফলন এই মাটিতে খুব বেশি উল্লেখযোগ্য নয়। মাটি ছাড়াও আরো একটা কারণ এই কৃষিজ বৈচিত্র্যের জন্য কাজ করে। তোমরা এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদী মানচিত্র, কিন্তু পশ্চিমবঙ্গের নদীগুলো সব জায়গায় একই রকম নয়। উত্তরবঙ্গের যে অঞ্চল, সেই উত্তরবঙ্গের অঞ্চলে আমরা দেখতে পাই পার্বত্য শীতল জলবায়ু, অর্থাৎ এখানে হিমালয় পর্বত রয়েছে। এই হিমালয় পর্বতের আমরা ঠান্ডা জলবায়ু দেখতে পাচ্ছি, এবং এখানে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে সেগুলো হিমালয়ের বরফ গলা জল থেকে সৃষ্টি, ফলে এই অঞ্চলের নদীগুলোতে সারা বছর জল থাকে। এবার যদি আমরা দক্ষিণবঙ্গে চলে আসি, দক্ষিণবঙ্গে একটা উল্লেখযোগ্য বিষয় দেখো, যে লাল দাগটা দেওয়া হলো, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা 23.5 উত্তর অক্ষরেখা। তোমরা জানো যে 21শে জুন এই 23.5 উত্তর অক্ষরেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলত কি হচ্ছে, এই অঞ্চলের উত্তাপ কিন্তু অনেক বেশি। এই অঞ্চলে দুটো অংশ রয়েছে, সমগ্র দক্ষিণ যে ভাগ পশ্চিমবঙ্গের, তার দুটো অংশ রয়েছে। একটা হচ্ছে হুগলি নদীর পশ্চিম অংশ। এই পশ্চিম অংশে দেখো যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলো সৃষ্টি হয়েছে ওই যেখানে ঝাড়খণ্ড কথাটা লেখা আছে ম্যাপে, সেইখানে ছোটনাগপুর যে মালভূমি সেখান থেকে।
অর্থাৎ বৃষ্টির জল থেকে এখানকার নদীগুলো তৈরি হয়েছে। যেহেতু বৃষ্টির জল থেকে তৈরি হয়েছে, সারা বছর তো বৃষ্টি হয় না, যেহেতু সারা বছর বৃষ্টি হয় না, ফলত নদীতে সারা বছর কি জল থাকবে? কখনোই নয়। তাই এই নদীগুলো হচ্ছে অনিত্যবহ নদী, অর্থাৎ এই নদীগুলোতে জলের যোগান সারা বছর পাওয়া যায় না। এবং একটু আগেই বললাম যে এই অঞ্চলের উষ্ণতা বেশি, তার উপর আবার নদীতে জলও নেই, তাই পশ্চিমের শুষ্ক চরম ভাবাপন্ন জলবায়ু এখানে দেখা যায়। কেন বলছি চরম ভাবাপন্ন? কারণ এখানে শুষ্কতার মাত্রাটাই বেশি, উষ্ণ হওয়ার মাত্রাটাই বেশি, তাই এই অঞ্চল হচ্ছে শুষ্ক চরম ভাবাপন্ন জলবায়ু। আবার যদি আমরা ওই হুগলির ডান দিকে চলে আসি, অর্থাৎ হুগলির যদি পূর্ব দিকে চলে আসি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু ঢোকে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। এবং যেহেতু বৃষ্টিপাত ঘটায়, সেজন্য এই অঞ্চলে নিত্যবহ নদী দেখা যায়। শুধু বৃষ্টিপাত ঘটায় বলেই নিত্যবহ নয়, এই অঞ্চলে প্রচুর ওই গঙ্গার শাখা নদী, উপনদী ইত্যাদির একটা জালক তৈরি হয়ে আছে। তাই এই অঞ্চলে সারা বছর জলের যোগান মোটামুটি পাওয়া যায়। অর্থাৎ আগে আমরা দেখলাম মাটির বৈচিত্র্য, আর এখন দেখলাম জলবায়ু আর নদীর বৈচিত্র্য। এই মাটির বৈচিত্র্য এবং জলবায়ু আর নদীর বৈচিত্র্য মিলেই তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান কৃষি বৈচিত্র্য। তবে এই যে কৃষি বৈচিত্র্য তৈরি হচ্ছে, এটা কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে একই রকম ভাবে ফসল ফলাতে দিচ্ছে না। এক এক জায়গায় তাদের প্রয়োজন অনুসারে এক এক ধরনের পদ্ধতি অনুসরণকে নির্দেশ করে দিচ্ছে। কেমন? যদি আমরা পার্বত্য অঞ্চলে যাই, পার্বত্য অঞ্চলে ঢালু জমি, ঢালু জমি মানেই জায়গা কম, তাহলে চাষটা হবে কি করে? সেজন্য কি করা হচ্ছে দেখো, পার্বত্য ঢালু জমিকে কেটে কেটে কিছুটা সমতল করে নেওয়া হচ্ছে। তারপরে ওই সমতল অংশে ধানের চাষ, চায়ের চাষ এগুলো করা হচ্ছে। যেহেতু দেখো এইরকম সিঁড়ির মতন ধাপ কেটে কেটে জিনিসটা করে নেওয়া হচ্ছে, তাই একে আমরা বলছি ধাপ চাষ। এরপরে যদি আমরা দক্ষিণবঙ্গে চলে আসি, অর্থাৎ সেই যে হুগলির পূর্ব দিকের অংশ, আগেই বলেছিলাম যে এই অংশে প্রচণ্ড পরিমাণে উর্বর মাটি দেখা যায়। ফলত কি হয়, এখানে বহু ফসলি কৃষির চাষ হয়। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একই জমিতে দুরকম ফসল হচ্ছে। এই দুরকম ফসল হওয়ার একটা আবার নিয়ম রয়েছে। যদি খেয়াল করো যে কমলা দাগ দুটো এখন দেওয়া হলো, সেই কমলা দাগ দুটো হচ্ছে একই রকম ফসল। আবার এই বেগুনি যে দাগ দুটো দেওয়া হলো, এই বেগুনি দাগ দুটো একই রকমের ফসল। এই যে কৃষি পদ্ধতি, এর একটা বিশেষ নাম আছে। এসো আমরা একটু মডেলের সাহায্যে বিষয়টা বুঝে নিই আগে। তোমাদের জন্য আমি একটা মডেল নিয়ে এসেছি। আমরা যদি মডেলটাকে যদি একটু ভালোভাবে এখানে দেখি, তাহলে হচ্ছে দেখো এই যে তিন রকমের যে এখানে লাইন আছে, এই তিনটে লাইন হচ্ছে একই রকমের ফসলের চাষ হচ্ছে। এখন তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে এদের মাঝখানে কিন্তু এই যে আমি যেখানে আমার এই পেনটা রাখছি, এর মাঝখানে জায়গাগুলো এখানে ফাঁকা রয়ে গেছে। কিন্তু এই জমিটা তো উর্বর জমি, তাহলে এই জমিটাকেই বা ফেলে রাখা হবে কেন? কি করা হয়, এর মাঝে মাঝে আর একটা করে ফসলের চাষ করা হয়। যেমন দেখো আমি এইখানটাতে দেখাচ্ছি, এখানে দেখো যদি এর মাঝে আরো একটা করে আমি ফসল বসিয়ে দিতে পারি, তাহলে এই জমিটার
সম্পূর্ণ ব্যবহার কিন্তু করা সম্ভব হবে। ঠিক আমি এখানে যেরকম ভাবে বসিয়ে দিচ্ছি। এখন যে পরিস্থিতিটা দাঁড়ালো, যদি আমরা খেয়াল করি তাহলে দেখো সম্পূর্ণ জমিটার কিন্তু ব্যবহার করা সম্ভব হয়েছে, তাই না? এবং সেখানে কি হচ্ছে, প্রথমে আমাদের ছিল একই রকমের 3টে ফসল, তার মাঝের যে জায়গাগুলো ফাঁকা ছিল সেইখানে আরো একটা অন্য রকমের ফসল ফলানো হলো। অর্থাৎ দুটোর মাঝখানে একটা করে ফসল, মূল যে ফসলগুলো ছিল তার মাঝখানে একটা করে ফসল। যেহেতু দুটোর মাঝে একটা ফসল, তাই একে বলা হচ্ছে আন্তঃকৃষি। যেমন আমরা ছবিতে দেখছিলাম যে দুটো করে যে কমলা লাইন, তার মাঝে বেগুনি লাইন, ওই দুটো কমলা লাইন হলো দুটো মূল ফসল, একটা মূল ফসল এবং তাদের মাঝখানে আর একটা গৌণ ফসল। একে বলা হচ্ছে আন্তঃকৃষি। এই আন্তঃকৃষি আমরা হুগলি নদীর পূর্ব দিকের যে উর্বর মৃত্তিকা অঞ্চল সেখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি সেই পশ্চিম দিকে চলে যাই, সেখানে বলেছিলাম জলের অভাব রয়েছে, তাই সেখানে চাষ করতে গেলে অতিরিক্ত জলের যোগান দিতে হয়। কিভাবে? এই সেচ পদ্ধতির সাহায্যে। বিভিন্ন রকমের সেচ পদ্ধতি পশ্চিমবঙ্গে অনুসরণ করা হয়। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ স্প্রে করা হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ মেশিনের সাহায্যে জল দেওয়া হচ্ছে, খাল কাটা হয়েছে, খাল থেকে জমিগুলোতে জলের যোগান দেওয়া হয়। এরকম বিভিন্ন কৃষি পদ্ধতি পশ্চিমবঙ্গের কৃষি বৈচিত্র্যকে গড়ে তুলতে আরো বেশি সহায়ক হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বেড়েছে, তাহলে জায়গা কোথায় কৃষির জন্য? তাই কিছু আধুনিক কৃষি পদ্ধতি আবিষ্কার হয়েছে। কৃষি মানেই কিন্তু শুধুমাত্র একটা অনুভূমিক জমিতে কৃষির চাষ হবে, ফসলের চাষ হবে, তা কিন্তু নয়। আধুনিক কৃষি পদ্ধতি বলছে উল্লম্বভাবেও কৃষিকাজ করা যায়। কিভাবে? দেখো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে পরপর লম্বাভাবে গাছের ফলন করা হয়েছে এবং সেখানে যে পদ্ধতিগুলো নেওয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য দুটো পদ্ধতি হচ্ছে বা উল্লেখযোগ্য দুটো ফলন হচ্ছে হাইড্রোপনিক্স এবং অ্যারোপনিক্স। সেখানে কি করা হয়? আমরা ভাবি যে কৃষি মানে জমিতে মাটি থাকবে আর সেই মাটিতে ফলন হবে, কিন্তু কি করা হচ্ছে বলতো? গাছের বৃদ্ধির জন্য বা কৃষি কাজের জন্য শুধুমাত্র মাটি হলেই চলে না, দরকার হচ্ছে খনিজ মৌল, পুষ্টি মৌল, আর দরকার হচ্ছে জল। তাই গাছের প্রয়োজনীয় বা ফলনের প্রয়োজনীয় জল, মাটি এবং পুষ্টি মৌলের একটা মিশ্রণ তৈরি করে তার উপরে যদি গাছের চারাকে বসিয়ে দেওয়া যায়, তাহলে তোমরা বাঁদিকের ওপরে যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেই রকম ভাবে কৃষিজ ফলন ফলানো সম্ভব। এবং বিভিন্ন রকম শাক সবজি, ধনে পাতা, বাঁধাকপি, লেটুস পাতা, এইগুলোর ফলন এইভাবে সহজেই সম্ভব। এরোপনিক্সের ক্ষেত্রে আরেকটু অন্য পদ্ধতি নেওয়া হয়। অনেক জায়গাতেই জলের যোগান যে খুব প্রচুরভাবে রয়েছে, প্রাচুর্যতা কিন্তু সব জায়গায় নেই জলের, তাহলে সেখানে কি করা হয়? বাষ্প তৈরি করা হয়, যে বাষ্পের মধ্যে মেশানো থাকে ওই পুষ্টি মৌল। অর্থাৎ এখানে বাতাসের জলীয় বাষ্পের মধ্যে পুষ্টি মৌল মিশিয়ে সেই পরিবেশে কৃষিজ ফলন করা হয়। এটা হলো এরোপনিক সিস্টেম। এছাড়া রয়েছে উল্লম্বী কৃষি পদ্ধতি, অর্থাৎ এই হাইড্রোপনিক্স সিস্টেমের সাহায্যে উল্লম্বভাবে কৃষি পদ্ধতি। যারা শহরে থাকো দেখবে তাদের যে রান্নাঘর, মায়েদের যে রান্নাঘর, তার পাশেই মা কিছু ছোট ছোট টবে
কিছু সবজি ফলিয়েছেন, যেমন উচ্ছে গাছ, ধনেপাতা গাছ, কুমড়ো গাছ, এরকম অনেক কিছু গাছ তারা ফলিয়েছেন। একে বলা হয় কিচেন গার্ডেন। মূলত শহরে আমরা এই ধরনের কৃষি পদ্ধতিকে অনুসরণ বা কৃষির প্রকার আমরা দেখতে পাই। এরপরে আমরা চলে আসি কতগুলো প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে, কারণ এই যে এত আমরা সিস্টেম দেখলাম, নিশ্চয়ই কোথাও তার গবেষণা চলছে। তোমাদের কাছে আমি পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান 3টি কৃষি গবেষণা কেন্দ্রের নাম নিয়ে এলাম, যার মধ্যে একটি রয়েছে ICAR, এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, এটি কলকাতায় অবস্থিত। কল্যাণীতে রয়েছে বিখ্যাত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, আর তোমরা তো জানোই শান্তিনিকেতনে রয়েছে পল্লী শিক্ষা ভবন, যেখানে কিনা স্বয়ং রবীন্দ্রনাথ এই যে কৃষি গবেষণাগার তিনি এটা তৈরি করেছিলেন, এবং তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর তিনি আমেরিকা থেকে তিনি শিক্ষা গ্রহণ করে এসে এই পল্লী শিক্ষা ভবনে কৃষির গবেষণা শুরু করেছিলেন। এবং এইগুলো বাদ দিয়েও কিন্তু পশ্চিমবঙ্গে আরো অনেক কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে, যা কিনা পশ্চিমবঙ্গে কৃষি বৈচিত্র্যকে আরো সমৃদ্ধ করতে সহায়তা করছে। আমরা এতক্ষণ যে কৃষি উৎপাদনগুলো দেখলাম সেগুলো মূলত প্রচলিত, কিন্তু এর বাইরেও কিছু ফলন রয়েছে যাকে আমরা কৃষিজ উৎপাদন বলতেই পারি। যেমন ধরো রেশম কীট, তুঁত গাছে এই রেশম কীট থাকে, এদের যে লালা সেখান থেকে সুতো তৈরি হয় এবং সেখান থেকে মসলিন তৈরি হয়। এই রেশম কীটের চাষও কিন্তু এক ধরনের কৃষিকাজ। কৃষি মৎস্য চাষ, মূলত দক্ষিণ 24 পরগনা অঞ্চলে যেখানে কিনা লবণাক্ত মাটি, সেইখানে ধানের ফলন, সেখানে যে জলা জমি রয়েছে সেখানে যে ধানের ফলন, সেই ধানের জমিতে চিংড়ির চাষ হয়, এবং মূলত চিংড়ির চাষ হয়, তবে অন্যান্য খুব ছোট ছোট কিছু মাছেরও চাষ হয়। অর্থাৎ কৃষি কাজ এবং মৎস্য চাষ দুটো একসাথে। এছাড়া রয়েছে পানের চাষ। পূর্ব মেদিনীপুরের যে বালিয়াড়ি অঞ্চল, সেখানে আমরা এই পানের চাষ দেখতে পাই। এছাড়া তোমরা যদি এখন বাজারে যাও, তোমরা পরিচিত ফলগুলোর পাশে কিছু অন্যরকম ফলের সন্ধান পাও, যেমন কিউই ফল, ড্রাগন ফল। এইগুলি কিন্তু আমাদের এখানকার পরিবেশে হলেও এর যে উৎস বা এর যে অরিজিন সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গ নয়। এগুলো বাইরের থেকে এসেছে এবং এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিয়ে এদের ফলন সম্ভব হচ্ছে। এই ধরনের চাষকে আমরা বলতে পারি বহিরাগত ফলের চাষ। এছাড়া পশ্চিমবঙ্গের এই যে বিশাল যে কৃষি বৈচিত্র্য, এই যে কৃষির ফলন, এই ফলনকে বাজারজাত করার জন্য পশ্চিমবঙ্গের কৃষি বিপণন সংস্থা অর্থাৎ সুফল বাংলা, তার মাধ্যমে ন্যায্য দামে এই বিভিন্ন ফসল আমাদের কাছে পৌঁছে যায়। এসো আমরা এবার একটা মানচিত্র নিজেরাই তৈরি করব। কি মানচিত্র? ফসল মানচিত্র। এই যে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চাষ হয়, তোমরা যে যেখানে থাকো তোমাদের আশপাশ অঞ্চলে কি রকম চাষ হয়, এসো দেখি আমরা সেই মানচিত্রটা তৈরি করতে পারি কিনা। তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটা ফসল মানচিত্রের এই ম্যাপ। এটা হলো আমার যে বাড়ি, আমার বাড়ির পাশে জমিতে এই ধরনের একটা আমি একটা এরকম ম্যাপ পেয়েছি। মানচিত্রটি কোনো স্কেলে আঁকা নেই, আমি চোখে দেখে যতটুকু বুঝেছি আমি সেইভাবে তার একটা মানচিত্র বর্ডার লাইন আমি তৈরি করেছি। এবং আমি দেখেছি যে আমি যে অঞ্চলে থাকি সেখানে
চারটে ধরনের ফসল চাষ হচ্ছে। কি কি চাষ হচ্ছে দেখো, এখানে একটা ইন্ডেক্স তৈরি করা হয়েছে। আলুর চাষ হচ্ছে, ডালের চাষ হচ্ছে, শাকের চাষ হচ্ছে, আর ধানের চাষ হচ্ছে। যদি এটাকে আমরা খুব কাছ থেকে যদি আমরা ম্যাপটা দেখতে পাই, তাহলে দেখতে পাবো যে এখানে আমরা এই আলু, ডাল, শাক, ধান এগুলোকে আমরা 4 রকমের চিহ্ন দিয়ে এটাকে চিহ্নিত করছি। এখন এই চিহ্নিতকরণের পরে আমরা প্রথমে দেখে নেব যে এই যে এক একটা যে অংশ, এই অংশগুলোকে একটা কৃষিজ ভাষা রয়েছে, একটা শব্দ রয়েছে, তার নাম হচ্ছে জোত। অর্থাৎ এখানে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা জোত আমরা দেখতে পাচ্ছি। তাহলে 8টা জোতে আলু, ডাল, শাক এবং ধানের চাষ হচ্ছে। তাহলে আমরা যদি এটা চিহ্নিত করতে পারি যে কোন অঞ্চলে কিসের চাষ হচ্ছে, কিরকম ভাবে পারবো? দেখো, প্রথমে রয়েছে আলু। আমি মাঠে গেছিলাম এবং গিয়ে সেখানে সমীক্ষা করে দেখেছি যে এই জোতটাতে আলুর চাষ হচ্ছে। তাহলে আমি এই জোতে আলুর চিহ্ন আছে এরকম, তাহলে আমি কি করলাম, এরকম ভাবে এখানে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি দেখেছি এই জমিটাতেও আলুর চাষ হচ্ছে। বেশ, আমি তাহলে এখানে দাগ দিয়ে দিলাম আলুর। অর্থাৎ এই দুটো জায়গায় আমি দেখতে পেয়েছি যে আলুর চাষ হচ্ছে। এরপরে আমি দেখেছি যে ডালের চাষ হচ্ছে এইখানটাতে, এই অঞ্চলটাতে ডালের চাষ হচ্ছে, তাই আমি এখানে এটা দাগ দিয়ে দিয়েছি। আমি দেখলাম এইখানে ডালের চাষ হচ্ছে, তাহলে আমি এখানেও দাগ দিয়ে দিয়েছি। এরপরে দেখো, এই ক্রস সাইনটা দেওয়া রয়েছে শাকের জন্য, শাক চাষ হচ্ছে এইখানে। আর বাকি যে জমিটা পড়ে আছে সেখানে হয়েছে ধানের চাষ। তাহলে ধান চাষের জন্য যে চিহ্নটা বা যে সিম্বলটা ওখানে দেওয়া রয়েছে ইন্ডেক্সে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে আমরা তৈরি করে নিতে পারি একটা ফসল মানচিত্র। দেখো, আমার বাড়ির আশপাশের যে ফসল মানচিত্র সেটা হলো এরকম। এইভাবে তোমরাও তোমাদের বাড়ির পাশের যে ফসল মানচিত্র সেটা এইভাবে তৈরি করে নিতে পারো। তো ফসল তো হলো, ফসল কি শুধু আমরা খাবার কাজে, পান করার কাজে আমরা কাজে লাগাই? অন্য আরো কি কিছু কাজে লাগতে পারে? এসো একটু দেখে নিই। তোমরা খুব অবাক হবে যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন কৃষিজ ফসল রয়েছে, এই কৃষিজ ফসল থেকে বিভিন্ন শিল্পজাত দ্রব্য তৈরি হয়। পাট হচ্ছে আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফসল। পাটকে বলা হয় সোনালী তন্তু, কারণ পাট থেকে আমরা অনেক বৈদেশিক মুদ্রা পশ্চিমবঙ্গ আয় করতে পারে। পাট থেকে দেখো আমরা ব্যাগ তৈরি করতে পারি, পাটের দড়ি তৈরি হয়, এবং এখনকার দিনে পাটের জামা কাপড়ও কিন্তু তৈরি হচ্ছে। সূর্যমুখী তেল, সূর্যমুখী চাষ থেকে সূর্যমুখী তেল তৈরি হয়। চা তো আছেই। এছাড়া তোমরা যে বিভিন্ন রকম, আমরা শুরুতেই যে ফলগুলোর কথা বলেছিলাম, ফল থেকে ফলের জুস তৈরি হয়। তোমরা বিভিন্ন ফলের জুস খুব পছন্দ করো। ফল থেকে জ্যাম, জেলি, আচার এগুলোও তো তৈরি হয়, তাই না? এসো, তোমাদের এখন আমি কয়েকটা এরকম কৃষিজ দ্রব্য থেকে তৈরি কিছু শিল্পজাত দ্রব্য আমি দেখাই। তোমাদেরকে আমি ধানের কথা বললাম। ধানকে কত সুন্দরভাবে ব্যবহার করা যায় দেখো, তার একটা উদাহরণ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। যদি এখানে তোমরা খুব ভালোভাবে দেখো, তাহলে দেখতে পাবে যে ধান থেকে গয়না তৈরি হয়। ধানের যে দানাগুলো, সেই ধানের দানা থেকে দেখো কত সুন্দর গয়না তৈরি হয়েছে। বুঝতেই পারছো যে এই যে যে
ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে জিনিসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি তোমরা খুব ভালোভাবে খেয়াল করো তাহলে দেখো ধানের গায়ে একটার সাথে আরেকটাকে লাগিয়ে একটা খুব সুন্দর গয়না তৈরি হয়েছে। তোমরা অনেকেই নারকেল খেতে ভালোবাসো। নারকেল খাওয়ার পরে নারকেলের মালাটা কি করা হয়? এই দেখো, নারকেলের এই যে মালা, এই মালাটাকে তারপরে পরিষ্কার করে, তারপরে তাতে কিছু কেমিক্যাল ইউজ করে, তারপরে দেখো এরকম ভাবে বাটি তৈরি করে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কৃষিজ যে ফসল, এই কৃষিজ দ্রব্য, তাকে কিন্তু আমরা এইভাবে সহজেই আরো বিভিন্ন কাজে, শুধু খাওয়ার কাজে নয়, আরো বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আরো একটা জিনিস তোমাদের দেখাই, তোমরা কেউ জানো এই জিনিসটা কি? যারা বিশেষত গ্রামে থাকো, দেখো তো এটা চিনতে পারছো কিনা? কচুরি পানা হয়, তাই তো? কচুরি পানার যে ডাঁটিগুলো, সেগুলো শুকানোর পরে এইরকম হয়ে যায়। এইবার তোমাদের একটা ভারী অদ্ভুত জিনিস দেখাই। কচুরি পানা এই ডাঁটিগুলোকে দিয়ে তারপরে তাকে জুড়ে জুড়ে দেখো তৈরি করা হয়েছে এই রকম ব্যাগ। অর্থাৎ এই যে আমাদের যে পশ্চিমবঙ্গের বিশাল যে কৃষি ভাণ্ডার, সেই কৃষি ভাণ্ডার শুধুমাত্র আমাদের খাদ্যেরই যোগান দিচ্ছে না, আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের বহু শখ, বহু প্রয়োজনকে মেটাচ্ছে। তাই কৃষিজ ফসলকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বহু উৎসব আমাদের সঙ্গী হয়ে উঠেছে। নতুন যে ফসল তোলা, সেই উৎসবকে বলা হয় নবান্ন। নতুন ধান ঘরে তোলার যেটা হেমন্তকালে হয়, তাকে বলা হয় নবান্ন। এছাড়া রয়েছে পৌষ পার্বণ, শীতকালে মকর সংক্রান্তিতে আমরা জানি আমরা পিঠে পুলি খাই, পায়েস খাই, সেই পৌষ পার্বণ। গোটা সেদ্ধ, এও কিন্তু একটা শীতকালেরই উৎসব। তোমরা অনেকেই জানবে সরস্বতী পুজোর পরের দিন সাধারণত এই গোটা সেদ্ধ হয়। মূলত আমরা আলোচনায় দেখেছি যে শীতকালে বিভিন্ন সবজির চাষ হয়। শীতকালের যে জলবায়ুগত পরিবেশ, তা মূলত সবজির চাষকে উৎসাহিত করে। ফলে এই বিভিন্ন সবজিকে মনে রেখেই এই গোটা সেদ্ধের প্রচলন। আর তোমরা একদম ডান দিকে নিচের দিকে যে ছবিটা দেখছো, এটা হলো শান্তিনিকেতনে হলকর্ষণ উৎসবের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবের বা এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন। তিনি লিখেছিলেন, আমরা চাষ করি আনন্দে। অর্থাৎ চাষ করা, ভূমিকে স্মরণ করে, ভূমিকে প্রণাম জানিয়েই তিনি বলেছিলেন আমাদের জীবনের ভিত্তিটাকে শুরু করতে। এই যে বিভিন্ন উৎসব অনুষ্ঠান, এ কিন্তু শুধুমাত্র আনন্দের জন্য নয়, এ হচ্ছে এক প্রকার শ্রদ্ধা জানানো, এ এক প্রকার স্মরণ করা। কাকে? আমাদের যে কৃষি ঐতিহ্য, তাকে, আমাদের যে কৃষিজ ফলন, প্রকৃতির যে দান, তাকে। বর্তমানে বিভিন্ন ভাবে কৃষি দূষণ হয়ে থাকছে। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে বহু জমিতে চাষ হয়ে যাওয়ার পরে যে চাষের যে অবশিষ্ট অংশ, বিশেষত ধান চাষ, ধানের যে অবশিষ্ট অংশ, সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়। কিন্তু এর ফলে কৃষিজ দূষণ হয়, পরিবেশগত দূষণ হয়। এতে জমির মাটির যে একদম উপরে পৃষ্ঠ, সেই অংশ নষ্ট হয়ে যায়। এই নষ্ট হতে দেওয়া চলবে না। প্রকৃতিকে আমাদেরকেই সংরক্ষণ করতে হবে। কৃষি আমাদের উৎপাদনের কথা বলে, অর্থাৎ নতুন কিছু সৃষ্টির কথা বলে। তাই আমাদের সবসময় অতি যত্ন করে, শ্রদ্ধার সাথে এই উৎপাদনের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। খুব ভালো থেকো তোমরা। আজকের ক্লাস এই অবধি।